আসসালামু আলাইকুম। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতির আলোকে আজকে আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অনুসারে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই শিখন অভিজ্ঞতা থেকে প্রশ্নের ধারা অনুসারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ও সাজেশন প্রদান করব। তাহলে চলুন শুরু করা যাক। আর গত ভিডিওতে আমি সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রশ্নের উত্তরের যেরকম আসবে সে আলোকে কিছু প্রশ্নের উত্তর প্রদান করেছি। আজকে আমি 4 নম্বরের যে প্রশ্নটি থাকবে দৃশ্যপটবিহীন প্রশ্ন, এই দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো কিরকম হতে পারে আর এর উত্তরগুলো আমি এখন উল্লেখ করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রশ্ন 1, একজন ইতিহাসবিদের মূল কাজ কি? প্রাচীন লিপি পাঠ্যোদ্ধার করা। এটা হচ্ছে প্রশ্ন। এর উত্তর হচ্ছে যে প্রাচীন লিপি পাঠ্যোদ্ধারের কাজ ইতিহাসবিদদের নয়। পাঠ্য উদ্ধারের এই কাজ করে থাকেন প্রাচীন লিপি বিশারদগণ, লিপিবিদ্যায় পারদর্শী ভাষাবিদগণ। একজন ইতিহাসবিদের কাজ পাঠ্য উদ্ধারকৃত উৎস থেকে প্রাপ্ত তথ্য কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে তে হয় সে বিষয়ে জানা। বিভিন্ন উৎসের প্রকৃতি কিভাবে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তার কলা কৌশল জানা। পাঠ্য উদ্ধারকৃত লিখিত উৎস কিভাবে অনুসন্ধান করতে হয়, উৎস থেকে কিভাবে তথ্য বের করে আনতে হয় ইতিহাসবিদকে তা জানাতে হয়। একই সঙ্গে সেই তথ্য কতটুকু গ্রহণযোগ্য আর বিশ্বাসযোগ্য তা যাচাই বাছাই করে নৈর্ব্যক্তিক আর যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করাই ইতিহাসবিদের কাজ। এই যে 1 নম্বর প্রশ্নটির উত্তর এটুকুই। এভাবেই তোমরা কি করবা? দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর করবা। এরপরে দেখো আরেকটি দৃশ্যপট প্রশ্নের উত্তর হচ্ছে সামাজিক ইতিহাস কি? ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে সমাজের নানান উপাদানের পরিবর্তন ও রূপান্তর সম্পর্কিত ইতিহাসকে সামাজিক ইতিহাস বলে। সামাজিক ইতিহাস হলো সমাজবদ্ধ মানুষের অতীত সামাজিক জীবনযাত্রার ব্যাখ্যা বিশ্লেষণ। সৃষ্টির শুরু থেকে বর্তমান সমাজবদ্ধ মানুষের আচার-আচরণ ও জীবন প্রণালীর প্রতিচ্ছবি সামাজিক ইতিহাসে ফুটে ওঠে। মূলত সামাজিক ইতিহাস মানুষের সামাজিক সম্পর্ক, কার্যক্রম, প্রথা, প্রতিষ্ঠান প্রভৃতি পরিবর্তন ও রূপান্তর সম্পর্কে আলোচনা করে। এরপরের প্রশ্ন হচ্ছে যে সাংস্কৃতিক ইতিহাস বলতে কি বোঝায়? তাহলে এর উত্তর হচ্ছে যে মানুষের সামগ্রিক জীবন প্রণালী নিয়ে যে ইতিহাস রচিত হয় তাকে সাংস্কৃতিক ইতিহাস বলে। মানুষের আচার-আচরণ, ভাষা, যোগাযোগ, বিশ্বাস, প্রথা, পদ্ধতি, রীতিনীতি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ সহ সবকিছুই সাংস্কৃতিক অন্তর্ভুক্ত। তাই কোনো জাতি বা সম্প্রদায় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সহ সামগ্রিক জীবন প্রণালীর ইতিহাস সাংস্কৃতিক ইতিহাসের আলোচ্য বিষয়। এরপরের প্রশ্ন হচ্ছে যে শুয়াংজাং এর বিবরণ ইতিহাসের মূল্যবান উৎস, ব্যাখ্যা করো। এর উত্তর কি লিখবা? চীন থেকে আসা পর্যটকদের অন্যতম শুয়াংজাং বা হিয়েনসাং। শুয়াংজাং, হিয়েনসাং, ইংজিং, ইৎসিং, ফাসিয়েন সহ ফাহিয়েন অনেক পর্যটন বিভিন্ন সময় এই যে এইগুলোর নাম কিন্তু এটা ডাবল নাম। ইংজিং, এই যে ইজিং এর নাম হচ্ছে যে ইৎসিং, তারপর ফাসিয়ানের নাম হচ্ছে যে ফাহিয়েন। তাহলে এগুলো কি আছে? বাংলা অঞ্চলে এসেছেন। তাদের বর্ণনায় সমকালীন বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের নানান খণ্ডচিত্র উঠে এসেছে। বিশেষ করে শুয়াংজাং এর বিবরণ থেকে বাংলা অঞ্চলের হারিয়ে যাওয়া বৌদ্ধ সংস্কৃতির নানান শাখা প্রশাখার নানান রূপ খুঁজে পাওয়া যায়। 7ম শতকে এই পর্যটক বাংলার প্রায় সবগুলো উপ অঞ্চল ভ্রমণ করেছিলেন। প্রতিটি স্থানের সমাজ, সংস্কৃতি, মানুষের ধর্ম, এমনকি কৃষিকাজের বর্ণনা লিপিবদ্ধ করেছিলেন। তাই নানান সীমাবদ্ধতা সত্ত্বেও শুয়াংজাং এর বিবরণ ইতিহাসের মূল্যবান উৎস। এরপরের প্রশ্ন আমি তৈরি করেছি, পর্যটকদের মাধ্যমে কিভাবে বিভিন্ন দেশ ও স্থান সম্পর্কে তথ্য জানা যায়, ব্যাখ্যা করো। তাহলে উত্তর হচ্ছে যে পর্যটক হলেন তারা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ, ভাষা, সংস্কৃতি, ইতিহাস, জীবনযাপন, নানান বিশ্বাস, প্রথা, পদ্ধতি, শিক্ষা ইত্যাদি জানার জন্য পৃথিবীর এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াতে বেড়াতে তারা বিভিন্ন জায়গার সমাজ সংস্কৃতি দেখেন, অধ্যয়ন করেন, পরের প্রজন্মকে জানানোর জন্য তা আবার কখনো কখনো লিখেও রাখেন। বাংলা অঞ্চলে আগত পর্যটকদের অন্যতম হলেন ইবনে বতুতা, টলেমি, এখানে আছে যে শুয়াংজাং, এটা কিন্তু শুয়াংজান, আল মাসুদি প্রমুখ। এরপরের প্রশ্ন, সঠিক ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উৎসের অবদান ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে যে সঠিক ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উৎসের অবদান অনেক। আমরা সাহিত্যিক বর্ণনা থেকে কোনো জাতির ঘটে যাওয়া সমসাময়িক আর্থসামাজিক
রাজনৈতিক ও সাংস্কৃতিক নিতে পারি। যেমন মিনহাজ উস সিরাজের এখানে তাকবাত মানে তবকাত ও ই নাসিরি থেকে আমরা বখতিয়ার খলজির বহু যুদ্ধ বিজয় সম্পর্কে জানতে পারি। এর পরের প্রশ্ন হচ্ছে যে সাহিত্যিক উৎস থেকে কি প্রাচীন বাংলার অঞ্চলের সমাজ সংস্কৃতি সম্পর্কে তথ্য পাওয়া সম্ভব? এর উত্তর ইতিহাসের অন্যতম উপাদান বা উৎস হলো সাহিত্যিক উৎস। আঞ্চলিক বাংলায় ত্রয়োদশ সাল বা সাধারণ অব্দ পর্যন্ত সময়ের সমাজ ও সংস্কৃতির বিভিন্ন তথ্য জানার জন্য যেসব সাহিত্যিক উৎস পাওয়া যায় গেছে তার মধ্যে শব্দপ্রদীপ, রামচরিতম, সুভাষিত রত্নকোষ, কৃষি পরশর, কাল বিবেক, দানসাগর বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলোতে অতীতের বাংলা অঞ্চলের ভৌগোলিক অবস্থা, কৃষিকাজ কৃষিজাত ফসল, দৈনিক জীবনের চিত্র, চিকিৎসা ও আইন বিষয়ক তত্ত্ব, সাধারণ মানুষের বিদ্রোহ সহ নানান তত্ত্ব রয়েছে। যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারলে এসব তত্ত্ব থেকে তৎকালীন সমাজ ও সাংস্কৃতিক জীবনের রূপরেখা অনেকটা জানা সম্ভব। এর পরের প্রশ্ন হচ্ছে সাহিত্যিক উৎস বা উপাদানে প্রাপ্ত সব তত্ত্বই ইতিহাস নয় কেন? এখন সব তত্ত্বই ইতিহাস নয় কেন, এর উত্তর হচ্ছে উত্তর ইতিহাসের উৎস বা উপাদানে প্রাপ্ত সব তত্ত্বই সত্য নয়। সাহিত্যিক উৎস থেকে তত্ত্ব গ্রহণের আগে খোঁজ নেওয়া দরকার উৎসটি কার হাতে তৈরি, কাদের জন্য তৈরি, সে উৎস কাদের কথা বলা হয়েছে, উৎসটি নির্ভরযোগ্য নাকি পক্ষপাত দুষ্ট। এমন অনেক প্রশ্নের মাধ্যমে উৎসটির সত্যতা ও নিরপেক্ষতা যাচাই করতে হয়। সাহিত্যিক উপাদান থেকে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে লেখক একজন মানুষ, তার আবেগ, অনুভূতি, কল্পনা, ব্যক্তিগত ভালো লাগা, মন্দ লাগা ও বিষয়গুলো লেখার প্রভাব ফেলতে পারে। একজন লেখক যদি কোনো শাসকের সময় কিংবা অনুগ্রহে লেখার কাজটি করেন তাহলে সে শাসক বা রাজাকে খুশি করার জন্য অযথা প্রশংসার আশ্রয় নিতে পারেন। এরপরে সমসাময়িক অন্য শাসককে খাটো করে দেখতে পারেন। এই অতিরিক্ত প্রশংসা পক্ষপাতদুষ্ট সমালোচনা অর্থাৎ যে কোনো প্রকার অতিরঞ্জন ইতিহাস রচনাকে বাধাগ্রস্ত করে। তাই সাহিত্যিক উৎস বা উপাদানকে প্রাপ্ত সব তত্ত্বই ইতিহাস নয়। এর পরের প্রশ্ন অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে কি বোঝো? এর উত্তর আছে যে সব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই সে সব বন্ধু বা উপাদানেই, এখানে বন্ধু না বস্তু বা উপাদানেই ইতিহাসে অলিখিত উপাদান। ইতিহাসের অলিখিত উপাদানকে প্রত্নতাত্ত্বিক উপাদানও বলে। এখানে ও দুইবার হচ্ছে, এটা কেটে দিবা। উপাদানও বলে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তারপরে ত্রম্বলিপি ইত্যাদি হলো ইতিহাসের অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদানের উদাহরণ। এরপরে এখানে 10 নম্বর প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত উৎস বা উপাদান কোনটি বলা যায়? এই উৎস থেকে কিভাবে ইতিহাস জানা যায়? এই উৎস থেকে প্রাপ্ত তথ্যকে কিভাবে পুরোপুরি পক্ষপাত মুক্ত সংক্ষেপে বর্ণনা করো। এখানে কিন্তু 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তাহলে উত্তর প্রাচীনকালের ইতিহাস আনার জন্য জানার জন্য হবে, জানার জন্য প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত উৎস বা উপাদান হলো ত্রাম্য শাসন। ত্রাম্য শাসন তার হচ্ছে মূলত ভূমি লেনদেন কিংবা ক্রয় বিক্রয় দলিল ত্রম্যপট বা তামার পাতের ওপর খোদাই করে লিখিত হতো বলেই এগুলোকে ত্রাম্য শাসন বলা হয়ে থাকে। ভূমি ক্রয় বিক্রয়ের দলিল হলেও ত্রাম্য শাসনগুলোতে আরও অনেক কিছু বর্ণনা করা হতো। সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বিচিত্র রীতিনীতি, প্রথা পদ্ধতি, আইন কানুন আর প্রশাসনিক ব্যবস্থা চিত্র এখানে তুলে ধরা হতো। এরপরে যে জমি দান, বিক্রি বা কেনা হবে তার অবস্থান, স্থানের নাম, শাসকের নাম, সে সময়ের ধর্মের বিশ্বাস সহ পারস্পরিক সমাজ জীবনের নানান তত্ত্ব ত্রাম্য শাসনে লিপিবদ্ধ করা হতো। প্রাচীন শিলালিপি ও ত্রাম্য শাসনগুলোতে এখানে থেকে বিভিন্ন রাজা, রাজবংশ ও রাজের সময়কাল সম্পর্কে ধারণা লাভ করা যায়, যা সে আমলের ইতিহাস পুনর্গঠনে সহায়ক হয়। আঞ্চলিক বাংলায় এ ধরনের প্রায় 5 শতাধিক ত্রাম্য শাসন পাওয়া গেছে। প্রাচীন সাংস্কৃতিক ভাষায় লেখা এসব ত্রাম্য শাসনের মধ্যে মাত্র 1.5 শতাধিক ত্রাম্য শাসনের পাঠ্যোদ্ধার করা হয়েছে।
প্রাচীন এই তাম্রশাসনগুলো বিভিন্ন যুগে আঞ্চলিক বাংলার মানুষের বহুমাত্রিক সমাজ সংস্কৃতি ও ধর্মবিশ্বাস, দৈনন্দিন জীবনযাত্রা, পরিবেশ, সুখ দুঃখের নানান চিত্র, অনুষ্ঠান, রীতিনীতিকে ধারণ করে। যে রাজার সময়ে এখানে উৎকীর্ণ বা জারি করা হতো তাম্রশাসনে সেই রাজা ও তার বংশের গুণকীর্তন করা হতো। তাম্রশাসন থেকে প্রাপ্ত তত্ত্ব তাই পুরোপুরি পক্ষপাত মুক্ত নয়। ইতিহাসসম্মত গবেষণা পদ্ধতি অনুসরণ করে সমালোচনামূলক ব্যাখ্যা, বিশ্লেষণ ও যাচাই বাছাইয়ের মাধ্যমে এ তত্ত্ব থেকে সত্যটুকু খুঁজে বের করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এরপরের প্রশ্ন হচ্ছে যে বণিক ও পর্যটকদের লেখা বিবরণী বা ভ্রমণ কাহিনীগুলো থেকে কিভাবে তত্ত্ব গ্রহণ করা হবে বর্ণনা করো। এর উত্তর হচ্ছে যে ত্রয়োদশ সাল বা সাধারণ অব্দ পর্যন্ত সময়ের আঞ্চলিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের তত্ত্ব জানার অন্যতম একটি উপাদান হলো বিভিন্ন সময়ের বাংলা অঞ্চলে আগত পর্যটকদের বিবরণ। পর্যটকদের বিবরণগুলোতে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। এগুলো হলো গ্রিক রোমানদের বিবরণ, সৈনিকদের বিবরণ এবং আরবদের বিবরণ। বাংলা অঞ্চলে আগত বণিক ও পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত থেকে তত্ত্ব গ্রহণ করার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ভ্রমণ বৃত্তান্ত থেকে কেবল তত্ত্ব নিলেই চলবে না, উপযুক্ত পদ্ধতিতে যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা এবং সমালোচনামূলক ব্যাখ্যা বিশ্লেষণ শেষে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কেননা বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকগণ কিছু নির্দিষ্ট জায়গায় কিছু সময়ের জন্য বসবাস করতেন, তাই তাদের দৃষ্টিতে যতটুকু ধরা পড়েছে তারা ততটুকু লিখেছেন। এ কারণে লেখায় এক পাশে তত্ত্ব থাকতে পারে। আবার অন্য অঞ্চলে থেকে আসা পর্যটকগণ অনেক ক্ষেত্রে শাসকের আপ্যায়ন গ্রহণ করতেন, ফলে তাদের বর্ণিত তত্ত্বে অনেক সময় সমাজের সাধারণ মানুষের বিবরণ অনুপস্থিত থাকত। তাই এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে ভ্রমণ বৃত্তান্তগুলো থেকে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের তত্ত্ব গ্রহণ করতে হবে। আর এভাবেই কি থাকবে, তোমাদের দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে, আর দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর এভাবেই উত্তর করবা। এরপরে দৃশ্যপট নির্ভর প্রশ্ন। তাহলে দৃশ্যপট নির্ভর প্রশ্নের এখানে আমি 2টি প্রশ্ন দেখিয়ে দিব। এখানে তোমাদের শিক্ষক যেভাবে কোশ্চেন তৈরি করবে, তাহলে দেখো যেভাবে নমুনা দেখানো হচ্ছে। এখানে প্রশ্ন 1, অয়ন বাবা মায়ের সাথে পাহাড়পুরের সোমপুর মহাবিহারে বেড়াতে গেলেন। সেখানে সে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান দেখতে পেল। এ ধরনের উপাদানে মৃৎশিল্পীদের সৃষ্টিশীল চিন্তার প্রতিফলন দেখা যায়। আয়নের দেখা ইতিহাসের উৎস সম্পর্কে তুমি কি জানো, সংক্ষেপে আলোচনা করো। এর উত্তরটিকে আমি আর পড়তেছি না, আমি ধীরে ধীরে স্কিপ করতেছি। তোমরা কি করবা, ভিডিওটি আটকিয়ে এই উত্তরটুকু লিখে রাখবা। এরপরে কি করবা, পড়বা। এরপরে পরের প্রশ্নটির এখানে দেখো, ঘটনা 1, দাদু সিয়ামকে বললেন বৌদ্ধ ধর্মের নানান ধারা উপধারা সম্পর্কে জ্ঞান লাভের উদ্দেশ্যে কিছু পর্যটক বাংলা অঞ্চলে এসেছিলেন। তাদের বর্ণনা থেকে সমকালীন বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের ধারণা পাওয়া যায়। এরপরে ঘটনা 2, ক ভূখণ্ড থেকে আগত পর্যটকদের বর্ণনা থেকে বাংলার ব্যবসা বাণিজ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। এসব পর্যটকদের অন্যতম হলেন ইবনে খুরদার বিহ। তারপরে হচ্ছে এখানে দেখো ঘটনা 1 প্রশ্ন। এই যে 2টি ঘটনা রয়েছে, এই 2টি ঘটনা থেকে প্রশ্ন থাকবে 2টি। তাহলে ক, ঘটনা 1 এ কোন পর্যটকদের কথার বিবরণ বলা হয়েছে, তাহলে ব্যাখ্যা করো। এরপরে ঘটনা 2, এ বর্ণিত পর্যটক এই যে ঘটনা 2 এ বর্ণিত পর্যটকদের বর্ণনার বাংলা বাণিজ্য তত্ত্ব বেশি পাওয়া যায়, ব্যাখ্যা করো। এই যে 2টি প্রশ্ন রয়েছে, এই 2টি প্রশ্নের উত্তর আমি আর পড়তেছি না, আমি দেখিয়ে দিচ্ছি। আর তোমরা কি করবা, ভিডিওটি আটকিয়ে কি করবা, এই উত্তরটুকু লিখে নিয়ে পড়বা। আর এর আলোকে বিভিন্ন ধরনের বইয়ের প্রতিটা বিষয় তোমাদেরকে পড়তে হবে। বইয়ের A to Z না পড়লে কি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবা না। যেই অধ্যায়গুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য রেফার করা হয়েছে বা সিলেবাসে দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো কি করবা তোমরা, এই শিখন অভিজ্ঞতাগুলো ভালো করে পড়ে নিবা A to Z। এরপরে খ নম্বর প্রশ্নটির উত্তর, এই যে খ নম্বর প্রশ্নটির উত্তর এটি হবে। তোমরা কি করবা, এই উত্তরগুলো লিখে নিবা। আর এখানে কিছু বানান ভুল হয়েছে, এর জন্য আমি দুঃখিত, কারণ এতগুলো লেখার ক্ষেত্রে ভুল হওয়া স্বাভাবিক, তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।